বাংলাদেশের জেএনজি লাল বদরেরা গত ২ বছর তাদের বীরত্ব উপভোগ করেছে। তবে ২ বছরের মাথায় জামাতি বামাতি সকল পক্ষের মধ্যে ঝগড়া লেগে গেছে। গণঅভ্যুত্থানে কার ভূমিকা কতটুকু ছিল, কে এখন বেশি ফল ভোগ করছে ইত্যাদি নিয়ে তারা কাদা ছোঁড়াছুঁড়ি করছে, যেটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এর মধ্যে কবি ও বামতাত্ত্বিক জ্ঞান পাপী ফরহাদ মজহার লাল বলদদের বীরত্বে পানি ঢেলে দিয়েছেন। বলা বাহুল্য, রঙিন বিপ্লবের তিনি একজন হিস্সাদারও বটে। সপরিবারে সেটার ননিমাখন ভোগ করেছেন, কিন্তু মাঝে মধ্যে বিবেকের কাঁটা বেঁধায় তাকে হয়তো কিছু বলতে বাধ্য করত, যেটা দেশের অন্যান্য বামেরা করেনি। বিদেশিরা যেখানে ২ বছর আগেই কালার রেভলিউশন বা রঙিন বিপ্লব নিয়ে তাদের মতামত দিয়ে ফেলেছেন, বিশেষ করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক জেফ্রি সাক্স বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখার পরে ফরহাদ মজহার সেটাকে অস্বীকার করতে পারেন না। সেজন্য গত বছর অর্থাৎ ২০২৫ সালেও জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাক্কালে মজহার বলেছিলেন, গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ। এভাবে বছর বছর একটু আধটু করে তিনি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। এবছর তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের সময় সমন্বয়কদের মগজ ধোলাই করা হয়েছে, তারা মার্কিন সেফ হাউসে থেকে বিপ্লব করেছিল বা গণ অভ্যুত্থান করেছিল। তো যে হারে তিনি বলতেছেন তাতে পুরোটা খোলাসা করে বলতে হয়তো তিনি এ জীবনে আর পারবেন না। আবার যতদিন সুযোগ পেয়েছেন গণ অভ্যুত্থান থেকে তিনি ফায়দা লোটার চেষ্টা করেছেন, সেখানে তার কোনো ঘাটতি ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় নানা সংস্কার, বিপ্লব, প্রতি বিপ্লবের কথা তিনি প্রায়ই বলেছেন। সব কাঠামো ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লবী সরকার গঠন নিয়ে অনেক জল ঘোলা করেছেন, কিন্তু জুলাই যে বিপ্লব ছিল না, এটা তার প্রথম থেকেই ভালো করে জানা ছিল। সেজন্য মাঝে মধ্যে তিনি রঙিন বিপ্লব নিয়ে কিছু ব্রেড ক্রাম্পস ছড়াচ্ছেন। তো ব্রেড ক্রাম্পস সাধারণ অর্থে রুটির গুঁড়া বা পাউরুটি ভেঙে ছোট ছোট টুকরা বা গুঁড়া, যেটা রান্নায় বা ভাজা পোড়ায় কোনো কিছুকে ক্রিস্পি করতে ব্যবহার করা হয়। কিন্তু বিশেষ অর্থে এর মানে হলো চিহ্ন বা সূত্র, কোনো কাজের বা পথের পেছনের ছোট ছোট সূত্র বা সূত্র ধরে এগিয়ে যাওয়ার পথ। এই সূত্রগুলো জড়ো করলে যে কারো কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে যে ২০২৪ সালে বাংলাদেশে রঙিন বিপ্লব হয়েছিল। সচেতন মহলের কাছে সেটা ইতোমধ্যে পরিষ্কার, মজহার না বললেও সেটা পরিষ্কারই ছিল। তা এখন মজহারের কেন বলার দরকার পড়ল? তিনি কি হাওয়া ঘুরে গিয়েছে টের পেয়েছেন? মার্কিন ভারতের অভিন্ন লক্ষ্য অর্জনে আওয়ামী লীগের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে, যে কারণে মজহার নিজেকে আরো ক্লিয়ার করতে চাইছেন। বিদেশিদের দ্বারা মগজ ধোলাই হওয়া জেএনজিদের হটকারিতায় তিনি এখন আর থাকতে চান না। বিশেষ করে নতুন মার্কিন নীতি যখন এদের বাতিলের খাতায় ফেলতে চায়, তখন হাত ধুয়ে ফেলাই উত্তম। আরেক উপদেষ্টা আসিফ নজরুলও এবারের ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি বলেছেন। অথচ গত ২ বছর ৩২ নম্বর ভাঙ্গা এবং ভাস্কর্য ভাঙ্গার সময় তার কাছ থেকে কিছুই শোনা যায়নি। তো বাংলাদেশের চালাক চতুর লোকগুলো বুঝে গেছে যে আগের সেই দিন আর নেই। ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। যারা তাদের ক্ষমতা থেকে নামিয়েছে তারাই আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অবস্থান, তাতে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ চলবে না। এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার রক্ষণাবেক্ষণ করার কেউ নেই। গত ২ বছরে সেটা বারবার বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। তাই জেএনজি সমন্বয়ক এরা যতদিন পেরেছে একটা হিরো হিরো ভাব নিয়েছিল, এখন থেকে সব উল্টো রথে চলবে। কোটা আন্দোলনকে যারা গণ অভ্যুত্থান করিয়েছে, মজহারের ভাষায় মগজ ধোলাই করে সেফ হাউস দিয়েছে, তারা এখন তাদের ভুল বুঝতে পেরেছে, যে কারণে তাদের দেশি লেসপেন্সাররাও সুর পাল্টে ফেলতেছে। পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে মানিয়ে চলতে হবে। মজহার কিংবা আসিফ নজরুলের ব্যতিক্রম নন। তো প্রধানমন্ত্রীর চীন সফরের পরে এবং ভারত বিরোধিতার নাম করে চীনের সাথে বেশি মাখামাখি ভারত আমেরিকা কেউই ভালোভাবে নেয়নি। এর সাথে জঙ্গিবাদের প্রকোপ বৃদ্ধি, জাতিসংঘের সতর্কতা, ডানপন্থী উত্থান তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তো বাংলাদেশের অনেকের মতোই বিদেশি ক্রীড়নকদের কাছেও মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।